সময়টা 1740-41। হিন্দুস্তানের রাজনীতি গরম লোহার তাওয়ায় বসে পড়ছে সর্বক্ষণ। বিলেতের দুই যুযুধান প্রতিপক্ষ ইংরেজ এবং ফরাসিরা ভারতের জমিনে তাদের লড়াই টেনে এনেছে। এতে কেবল তাদের পুরনো শত্রুতা নেই, তার সাথে জুড়ে বসেছে হিন্দুস্তানের অতুল সম্পদ কবজা করার লড়াই। বিভিন্ন রাজ্যের রাজনীতিতে তারা ঢুকে পড়তে চাইছে। সেই তাদের ভারতের জমিনে শক্ত ঘাঁটি গড়ার কৌশল। দাক্ষিণাত্যে এই লড়াইয়ের প্রথম পদধ্বনি শোনা যাচ্ছে। কদিন পরেই সেখানে শুরু হবে দাক্ষিণাত্য যুদ্ধ। তার রক্তমাখা ইতিহাসের চরিত্র একেবারে আলাদা। সেই পথে এদেশে ব্রিটিশ জাতির শক্তি অবিসংবাদিতভাবে প্রতিষ্ঠিত হবে। ভারতের ভাগ্য বিধাতা যে তারাই, এই কথা একেবারে কাগজে কলমে লেখা হয়ে যাবে। ফরাসি সহ বাকি সবাই কেবল পশরা সাজানো বণিকের অকাতে নেমে আসবে ইংরেজ শক্তির সামনে। দক্ষিণের সেই লড়াইয়ের ঢেউ এক প্রকার আমাদেরই বাংলাদেশেও এসে পড়বে। প্রায় একই সময়ে এই বাংলা থেকেই ইংরেজদের রাজ ফরমান লেখা হবে। বাংলাদেশের স্বাধীনতার সূর্যের রং ক্রমশ ফিকে হয়ে আসছে। গোটা হিন্দুস্তানের সাথে সাথেই অশেষ গর্বের বাংলাও ইংরেজের পায়ের তলায় গিয়ে ঠাঁই নেবে। সেই ইতিহাসেই আমাদের গল্পের শেষ। আমরা শেষের প্রায় কাছাকাছি চলে এসেছি ভদ্র মহোদয়গণ। হাতে শিকল পরার শুরুয়াত নিজের ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে আপনারা তৈরি তো? 1740 সাল নাগাদ যখন গোটা ভারত জুড়ে এক সে বাড়কর এক ঘটনা রাজনৈতিক চালচিত্রটাকে ক্রমাগত রদবদল করে দিচ্ছে, তখন বাংলাদেশে এক অন্য ধরনের সমস্যা দানা বাঁধছে। সরফরাজ খানের রাজত্ব নিয়ে গোটা মুর্শিদাবাদে যতটা উৎসাহ তৈরি হয়েছিল, তার প্রায় কিছুই পূর্ণ হয়নি। সকলেই একসময় ভেবেছিল সোজাউদ্দিন হচ্ছে নরকের দূত। তার হাত থেকে বাংলার মানুষকে যদি কেউ মুক্তি দিতে পারে, তবে সেটা একমাত্র সরফরাজ খান। অবশেষে নিজের অশেষ ভোগবিলাসের নৈমিত্তিক মায়াজাল কাটিয়ে সুজাউদ্দিন মারা গেলেন 1739 সালে। হিসেব মতো এইবার সুসময় ফিরে আসার কথা। সরফরাজ খান কোনো এক জাদু স্পর্শে গোটা বাংলার যাবতীয় সমস্যা দূর করে দেবেন। কিন্তু ইতিহাসের হিসেব সবসময় এক খাতে বয় না। মসনদের সঙ্গে সরফরাজের মধুচন্দ্রিমা মোটেই সুখের হল না। নবাবের লাডলাকে তো আর মসনদে বসিয়ে রাখার কোনো মানে হয় না। যত জলদি হয় মসনদের একটা বন্দোবস্ত করা দরকার। अगर ऐसा कुछ না হুয়া। শহরের এক আলিশান মহলে এক ঘরে বৈঠক শুরু হয়েছে। ঘর জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য বিলিতি জিনিসপত্র, মদিরার পাত্র, গেলাস, হাতে হাতে উঠছে নামছে এক একটা সুনির্দিষ্ট ছন্দে। মনে হচ্ছে এই ছন্দ যেন নতুন কোনো সূচনার ইঙ্গিত দিচ্ছে। বৈঠকের সদস্য 4 জন, কিন্তু আসলে 3 জন এই আলোচনার মূল কাণ্ডারি। চতুর্থ জন যেন এসবে খুব একটা আগ্রহী নয়, নিশ্চিন্তে এক ধারে বসে রয়েছে। খানিকটা উদাসীন দৃষ্টি দিয়ে ঘরের বড় বড় ঝাড় লণ্ঠনগুলোর দিকে তাকিয়ে রয়েছে এই চতুর্থ জন। মদ বা গোশত কোনোটাতেই তার খুব একটা আগ্রহ নেই। আলোচনার মাঝখানে বসে আছেন আলম চাঁদ। তিনি অনেকক্ষণ পর মদিরার গেলাস নামিয়ে রেখে কথাগুলো বললেন। তাকে যদি কোনোভাবে আজ সকালবেলায় কেউ দেখে থাকত, তবে এই বৈঠকের আলগা আলোর খেলায় তার ক্রূর মুখ থেকে এরকম কথা শুনে সে নিঃসন্দেহে প্রচণ্ড অবাক হয়ে যেত। সরফরাজ খানের দরবারে যদি কেউ সবচেয়ে বেশি রাজভক্ত হয়ে থাকে, তবে সে এই আলম চাঁদ। নবাবের সবচেয়ে বড় আমলা হলেন তিনি। রাজকার্যের প্রায় সবকিছুই তার সিদ্ধান্ত মোতাবেক হয়। সেই তিনি এখন মসনদের গদি উল্টে দেওয়ার কথা বলছেন। হ্যাঁ, আপনার কথাতে যে আমাদের কোনো দহরায় নেই, লেকিন এই কামটা ফতে হবে কি করে? বহুদিন ধরে তো শুনে যাচ্ছি এইসব কথা। ইসবার ময়দানে কুছ করা দরকার, এসে ঘর মে बैठ के तो। সৈয়দ আহমেদ চিন্তিত গলায় বললেন।
তার মুখ চোখ দেখে স্পষ্ট বোঝা যায় এসব কাজে তার হাত পাকা নয়। সোজা সাপটা হিসেবে তিনি অনেক বেশি স্বচ্ছন্দ। ষড়যন্ত্রের সূক্ষ্ম কারোবার কি করে সামলাতে হয় তাই না মগজে খুব বেশি নেই। কন বলা সবাই সহমত আছে? হ্যাঁ আহমেদ সাহেব, আপনি তো বহুত তেজ ভাবছেন, একটু একটু রোগকে চলেন। বৈঠকের তৃতীয় সদস্য এতক্ষণে মুখ খুললেন। ইনি ধর্মে হিন্দু, পোশাক আশাকে তার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে। তবে কি হিন্দু কি মুসলমান, মুর্শিদাবাদ তথা গোটা বাংলার লোকের মুখে মুখে এনার নাম শোনা যায় তখন, যদিও এনার আসল নামটা কারোরই খুব একটা জানা নেই। সবাই এনার উপাধিটাই চেনে। জগৎ শেঠের কথা শোনেনি সে সময়ের বাংলাদেশে এরকম লোক বিরল। ইনি সেই জগৎ শেঠ, ফতেহ চাঁদ, এই ষড়যন্ত্রের মূল কারিগর। আহমেদ বললেন, ফির আপনিই বলেন, বেকার में हर किसी का बात करने का कोई जरूरत नहीं है, আপনিই বলে দিন কি করার দরকার, সেই মতোই। আরে রুঠিয়ে মত জনাব, রুঠিয়ে মত, ये सब काम दिमाग का खेल है। জলদি করবেন তো আখেরে মুনাফা তো কিছুই হবে না, গর্দানটাও চলে যেতে পারে। জগৎ শেঠ বললেন। आलम चांद বললেন, वो सब तो ठीक है सेठ जी, पर आपने सोचा क्या है? জঙ্গের ময়দানেই ফেসলা হবে? জগৎ শেঠ বললেন, আলবাত। আরে জঙ্গ না হলে কি কোনো কামে সরকারি দস্তখত পড়ে? জঙ্গের জরুরত তো আছেই। কি আলীবর্দী খান, তোমার তলোয়ার কামাল করতে পারবে তো, নাকি নাকি সেটা ভোঁতা হয়ে গেছে? বৈঠকের চতুর্থ জন এতক্ষণে আলোচনার দিকে মন দিল। তার নাম আলীবর্দী খান। জগৎ শেঠ ফতেহ চাঁদের কথাতেই তো তা জানা গেছে, কিন্তু তার পরিচয়টা সেটা এখনো অজানা। সোজাউদ্দিনের আমলে বিহার শাসন করার জন্য আলীবর্দীকে পাঠানো হয়েছিল মুর্শিদাবাদ থেকে। সে সময়ের হিন্দুস্তানে তার মতো ফৌজি পাওয়া ভার। সেখান থেকে সোজাউদ্দিনের সময় পেরিয়ে সরফরাজ খানের দরবারে পৌঁছেছে আলীবর্দী। এতদিনে তার সম্মান বেড়েছে বই কমেনি, অথচ এখন এই ধনকুবের জগৎ শেঠ কথার চলে তাকে খানিকটা অপমানই করলেন বটে। ফৌজির তলোয়ার নিয়ে কথা বলা অপরাধ, অথচ আলীবর্দীর মুখে বিশেষ হেরফের দেখা গেল না। শুধু তার হাতটা তলোয়ারের হাতলে একটু শক্ত হয়ে এলো মাত্র। দেখে মনে হলো এসবে সে অভ্যস্ত, অথবা এই আলোচনা থেকে তার বিশেষ কোনো প্রাপ্তি যোগ আছে। আলীবর্দী বলল, তলোয়ার ধারালো আছে জনাব, বলেন তো একবার পরখ করে দেখাই। জগৎ শেঠ বললেন, আরে না না, একটু ঠাট্টা করছিলাম তোমার সাথে। এই তোমরা ফৌজি আদমিরা না একদম ঠাট্টা বোঝো না। তো বুঝলেন সকলে, আলীবর্দী খানের তলোয়ার তৈয়ার আছে, এতেই আমাদের কাম হাসিল হয়ে যাবে। এই কথা শুনে বাকি দুজন বেশ বিরক্তই হলেন। আলীবর্দী যে সরফরাজ খানের থেকে বড় তলোয়ার বাজ সেটা তো যে কেউ বলে দেবে, কিন্তু তা দিয়ে তো আর নবাবকে সরাসরি আক্রমণ করা যায় না। আহমেদ বললেন, বাতটা আর একটু সমঝিয়ে বলেন তো জগৎ শেঠজি, আপনি কি সরফরাজ খানকে সরাসরি যুদ্ধে ভিড়িয়ে দিতে চাইছেন? মানে সেরকমটা হলে আম জনতার রাগ আপনার নতুন নবাবের ওপর পড়বে না? अगर वैसा कुछ मुश्किल हो गया तो? জগৎ শেঠ বললেন, আরে আপনি কি আমায় বুদ্ধু পেয়েছেন আহমেদ সাহেব? ऐसे ही একদিন নবাবের দরবারে গিয়ে বলবো যে আপনাকে আমাদের না পছন্দ, আপনি হয় লড়াই করেন নতুবা আপনার মসনদ ছেড়ে দিন। আলম চাঁদ বললেন, জং জরুরি আছে, এই কথাটা আমি মানছি, লেকিন ও জং হবেটা কি করে? আর হলেই বা আমাদের জিত নিয়ে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? জগৎ শেঠ বললেন, ফৌজির কটা লোক আপনার বাত মানে আলম চাঁদজি? একটু ভালো করে ভেবে বলেন তো। এই প্রশ্নটা শুনে খানিকটা থতমত হয়ে গেলেন আলম চাঁদ। ফৌজির কজন তার কথা শুনে? এটা একটা অদ্ভুত প্রশ্ন। তিনি ফৌজি নন, আমলা, তবে ফৌজে তার ভালোই খাতির। কিছুক্ষণ ভেবে তিনি বললেন, ফৌজে তো সবাই আমার জান পেহচানের আছে, আপনি কেমন ভাবে জানতে চাইছেন সেটা বলুন। জগৎ শেঠ বললেন, अगर জঙ্গের ময়দানে ফৌজ সরফরাজের জায়গায় আপনার কথা শুনে এরকম কিছু করতে পারবেন আপনি? আলম চাঁদকে জবাব দিতে হলো না, সঙ্গে সঙ্গেই জগৎ শেঠ নিজেই প্রশ্নের উত্তর দিলেন। শুনেন আপনারা,
সরফরাজকে জঙ্গের ময়দান অবধি নিয়ে আসা আমার দারোগা, বাকি কাম আপনাদেরকে করতে হবে। জংটা হবে, কিন্তু ফৌজ লড়বে সরফরাজকে মসনদ থেকে হটানোর জন্য। আপনারা कैसे কি করবেন ঠিক করে নেন। আলীবর্দী ওর কাম করবে, আমি জানি। अगर आप लोग एक साथ रहे तो सरफराज खान को मसनद से जमीन तक लाना सिर्फ समय का खेल होगा।